গতরাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট। দেশের অন্যতম শীর্ষ নেতা আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি পোস্ট দেওয়া হয়েছে, যার বাংলা অর্থ দ্বারাই নারী ঘর থেকে বের হয়ে কাজ করতে যায় তারা নাকি পতিতা। কথাটা যতটা নোংরা, প্রতিক্রিয়াটাও ততটাই বিস্ফোরক। মুহূর্তেই যেন দাবানল ছড়িয়ে পড়েছে। অনলাইনে ক্ষোভের রাস্তায় গড়তে সময় লাগলো না। এমন একটি দৃশ্য তৈরি হলো যেখানে একটি স্ক্রিনশটে হয়ে উঠল আগুনের স্ফুলিঙ্গ, আর জনতার চোখে সেটি হয়ে উঠল প্রমাণ। এই পোস্ট সামনে চোখে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক মাঠও নড়ে উঠল। অভিযোগের সুর উঠল ডক্টর শফিক নারী বিদ্বেষী। দ্রুতই কর্মসূচি ঘোষণা এলো। বিএনপি ও ছাত্রদল যেন আগে থেকেই প্রস্তুত ছিল। তারা সারা দেশে কর্মসূচি দিয়ে দিল। দাবি উঠল তাকে বয়কট করতে হবে, তাকে ক্ষমা চাইতে হবে। ওই বর্ণনায় আরও বলা হলো তারা সত্যতা যাচাইয়ের কোনো প্রয়োজন মনে করেনি, যেন সুযোগটির অপেক্ষায় ছিল তারা। উত্তেজনার ঢেউ তখন এমন এক জায়গায় পৌঁছে যায়, কথার কাঁপুনি লাগতে শুরু করলো পরিবারের ভেতরেও, কারো ক্ষোভ, কারো লজ্জা, আর কারো চোখে সেই পুরনো প্রশ্ন, একটা স্ক্রিনশট কি সত্যি শেষ কথা? এই টানটান মুহূর্তে লেখাটিতে প্রবাদ টেনে বলা হয়, চোরের 10 দিন গৃহস্থের একদিন। আর আজ নাকি সেই একদিনই এসেছে। সব ক্লিয়ার, জলের মতো পরিষ্কার। এই ক্লিয়ার হওয়ার কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরা হয়েছে জামাত ইসলামের মিডিয়া বিভাগের ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনকে, যারা নাকি 24 ঘন্টার মধ্যে আনুষ্ঠানিক হয়। সেখানে নাকি কোনো রাজনৈতিক ভাষণ দেওয়া হয়নি, শুধু টেকনিক্যাল প্রমাণ দেখানো হচ্ছে। সংবাদ সম্মেলনের দাবি অনুযায়ী জামাত ইসলামের আইটি এক্সপার্ট লাইভ দেখিয়ে দিয়েছেন আমিরের জামায়াতের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, এবং এটি নাকি কোনো সাধারণ হ্যাকার নয়, বরং রাষ্ট্রের সর্বোচ্চ দপ্তরের হাত জড়িত থাকার একটি পরিকল্পনাও রয়েছে। লেখাটির ভাষ্য অনুযায়ী এই সম্মেলনে জামাতের আইটি সেল সরাসরি আমিরে জামায়াতের ইমেইলে প্রবেশ করে দেখিয়েছেন সেখানে একটি ফিশিং লিংক পাঠানো হয়েছিল। দাবি করা হয় খুব শক্তিশালী ভাইরাস বা ম্যালওয়্যার ব্যবহার করে পরিকল্পিতভাবে দীর্ঘদিন চেষ্টা করে এই অ্যাক্সেস না হয়েছে। আরও বলা হয়েছে, যারা বলছিল এত দ্রুত রিকভার করা সম্ভব নয়, তাদের মুখে ছাই দিয়ে আইটি টিম দেখিয়ে দিয়েছে কিভাবে নিয়ন্ত্রণ সরিয়ে আবার অ্যাডমিন প্যানেল উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই পুরো বয়ানটি উপস্থাপিত হয়েছে এমনভাবে যেন প্রযুক্তির প্রদর্শনী হয়ে উঠেছে রাজনৈতিক বিতর্কের মঞ্চ। এখানে বক্তব্য নয়, এখানে ডিজিটাল প্রমাণই প্রধান চরিত্র। আর ঠিক এখানে লেখাটির ভাষা আসে আজকের সবচেয়ে ভয়ঙ্কর এবং শকিং অংশ। দাবি করা হচ্ছে জামাতের আইটি সেল প্রমাণ করেছে ফিশিং লিংক এসেছে খোদ রাষ্ট্রপতির কার্যালয় থেকে। উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সরোয়ারের অফিসিয়াল মেইল অ্যাড্রেস ব্যবহার করেই এই ভাইরাস পাঠানো হয়েছিল। শুধু মেইল নয়, লেখাটিতে আরও বলা হয়েছে হ্যাকাররা যে নতুন ডিভাইসের আইপি অ্যাড্রেস ব্যবহার করে ওই অশ্লীল পোস্টে দিয়েছিল জামাতের পিআর টিম, সেটাও ট্রেস করে ফেলেছে। এই সব কিছুই সারসংক্ষেপ হিসেবে লেখাটি এক লাইনে একটি সিদ্ধান্ত টেনে আনে। বোঝা যায় এটি একটি রাষ্ট্রীয় ষড়যন্ত্র, রাষ্ট্রের সর্বোচ্চ মহলের ষড়যন্ত্র, এবং সঙ্গে প্রশ্ন ছুড়ে দেয় এর চেয়ে নিচু কাজ আর কি হতে পারে। লেখাটির পরের বাঁক আরও নাটকীয়। এখানে বলা হচ্ছে নিজেদের খোঁড়া কূপে নাকি নিজেরাই পড়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল ভাইরাল হয় স্ক্রিনশট নিয়ে বিশ্লেষণ। লেখাটির নির্দেশ ছিল স্ক্রিনশটটা ভালো করে খেয়াল করতে, যেখানে পোস্ট দেওয়ার সময়টা নাকি মাত্র 1 মিনিট। এই 1 মিনিটকে ধরে একটি ব্যাখ্যা দাঁড় করানো যায়। হ্যাকার গ্রুপ পোস্টে দিয়েছিল মূলত স্ক্রিনশট নেওয়ার জন্যই। পোস্ট করেই সঙ্গে সঙ্গে স্ক্রিনশট তারা ডিলিট বা লগ আউট করে। এরপর আরও এক ধাপ যুক্তি, হ্যাক হওয়ার পর তারা দ্রুত নিয়ন্ত্রণ ছেড়ে দেয়, যেন মনে হয় জামাত নিজেই পোস্ট দিয়ে ডিলিট করেছে। কিন্তু লেখাটির ভাষায় তারা ভুলে গিয়েছিল ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলা এতটা সহজ নয়। 1 মিনিটের মধ্যে স্ক্রিনশট তুলে ভাইরাল করা আর ছাত্রদলের কর্মসূচি সবই নাকি একই স্ক্রিনের অংশ। এবং অনেকেই মনে করছেন এটি হয়তো তারেক রহমানের নির্দেশনায় করা হতে পারে। সম্ভবত মাঠে আন্তর্জাতিক সম্পর্কের পলিসি মেকিং এবং পাবলিক পালসে বিএনপি সুবিধা করতে পারছে না। কুমিল্লা থেকে সাতক্ষীরা, খাগড়াছড়ি থেকে নোয়াখালী, সবখানে নাকি জামাতের জোয়ার। তাই তারা অনলাইনে সাবোটেজের পথ বেছে নিয়েছে। সেই সঙ্গে বক্তব্য আরও তীক্ষ্ণ হয়। আজ তারা ডক্টর শফিককে নারী বিদ্বেষী বলছে। কিন্তু তাদের ইতিহাস কি? লেখাটিতে দাবি করা হচ্ছে এরা সেই লোক যারা আমাদের মায়ের হিজাব টেনে খুলে পেটে লাথি মারে। এরা সাধারণত সাধু সাজার চেষ্টা করছে। আরও বলা হচ্ছে তারা কয়েকদিন আগেও নারীদের ছায়া
খোলার হুমকি দিয়েছিল এবং তারপর ঘোষণা আসে প্রযুক্তির কাছে তাদের মিথ্যাচার ধরা পড়েছে। এই উত্তপ্ত অংশের পর লেখাটি হঠাৎ গতি বদলায়। এখানে জামাতের জন্য শিক্ষা টেনে আনা হয়। বলা হয় যুদ্ধক্ষেত্রে শত্রুর তলোয়ারের চেয়ে কলম বা কিবোর্ড বেশি ধারালো। গত রাতের ঘটনায় জামাতের দুটি জিনিস প্রকাশ পেয়েছে: এক, তাদের আইটি টিমের দক্ষতা; দুই, তাদের পলিটিক্যাল উইং এর চরম অদূরদর্শিতা বা মিডিয়া সেন্সের অভাব। অভিযোগ আসছে হ্যাকিং হওয়ার পরই জামাতের উচিত ছিল এটাকে জাতীয় রাজনীতিতে মেজর ইস্যু করা, কিন্তু তারা নাকি টুইটারের একটা দায়সারা পোস্ট দিয়ে বলেছেন যে হ্যাক হয়েছে, ব্যাস তাই শেষ। তারপর টিম ঘুমালেও তারা বুঝতে পারেনি ততক্ষণে প্রতিপক্ষ তাদের নেতার চরিত্র হনন করে ফেলেছে, আর ফেসবুকের জনমত বহুলাংশে বিপক্ষে চলে গেছে। রাজনীতিতে এই দেরিতে টনক নড়া সুইসাইডাল। এরপর আসে লেখাটির আরো একটি বড় দাবি, রাষ্ট্রপতির দপ্তর থেকে ভাইরাস পাঠানোর অভিযোগ। ওয়াটারগেট কেলেঙ্কারির চেয়েও বড় ঘটনা হতে পারে, কিন্তু জামাতের এই ভয়ঙ্কর ব্যাপারটিকে জনপরিসরে আনতে ব্যর্থ হয়েছে তারা। হ্যাকিং এর 10 মিনিটের মধ্যে প্রেস কনফারেন্স করা উচিত ছিল, এমন বক্তব্য রয়েছে, কিন্তু তারা নাকি ডিফেন্সিভ মোডে চলে গেছে। রাজনীতিতে ডিফেন্স দিয়ে গোল বাঁচানো যায়, কিন্তু ম্যাচ জেতা যায় না। মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির প্রসঙ্গ এখানে চলে আসে। মিডিয়া কুয়ের মাধ্যমে প্রচার করা হয়েছিল মুরসি তার ছেলেকে লাখ লাখ ডলারের বেতনে চাকরি দিয়েছেন, স্বজনপ্রীতি করেছেন। জনগণ তা বিশ্বাস করে রাস্তায় নেমেছিল, অথচ পরে জানা যায় ওই চাকরি ছিল নাকি আনপেইড। এমনকি প্রেসিডেন্ট হিসেবে মুরসি নিজেও বেতনও নেননি। আজও তা প্রেসিডেন্টের ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে। কিন্তু প্রশ্ন তোলা হয়, মুরসি কি এই তথ্য জনগণের কাছে পৌঁছতে পেরেছিল? না, কারণ মুরসিও তার আশেপাশের লোকদের রাজনীতির বুদ্ধি বা মিডিয়া সেন্স ছিল না। তারা ভেবেছিল আমরা তো সৎ, আল্লাহ দেখছেন। কিন্তু রাজনীতিতে আল্লাহ দেখার পাশাপাশি জনগণকেও দেখাতে হয়। জনগণের সঙ্গে কানেক্ট করতে না পারার কারণে মুরসির করুণ পরিণতি হয়েছে। এখানে আবার ফিরে আসা যাক গতকালের ঘটনায়। বলা হচ্ছে জামাত যখন প্রমাণ নিয়ে এলো ততক্ষণে দেরি হয়ে গেছে, মানুষের ব্রেনে স্ক্রিনশট গেঁথে গেছে। রাজনীতি হলো পারসেপশন গেম। সত্য কি সেটা বড় কথা নয়, মানুষ কি বিশ্বাস করছে সেটাই বড় কথা। মিডিয়া এবং সেকুলার গোষ্ঠী পরিকল্পিতভাবে জামাতকে নারী বিদ্বেষী ট্যাগ দিয়েছে, কারণ তারা জানে এবারের ভোটে নারীরা দাঁড়িপাল্লার জন্য বিপ্লব ঘটাবে। আর জামাত সেটা খণ্ডন করতে সময় নিয়েছে 12 ঘন্টা। এই 12 ঘন্টায় যথেষ্ট ছিল ইমেজ ধ্বংস করার জন্য। মিডিয়া পক্ষপাতিত্বের কথা বলা রয়েছে এখানে। যখন ভুয়া পোস্ট এলো তখন সব মিডিয়া ব্রেকিং নিউজ দিল, আর যখন জামাত প্রমাণ করলো এটি হ্যাকিং এবং রাষ্ট্রপতির অফিস জড়িত, তখন মিডিয়া চুপ হয়ে গেল। আগের মতো হাইপ নেই। তাই উপসংহার হিসেবে বলাই যায় জামাতকে বুঝতে হবে এই মিডিয়া তাদের বন্ধু নয়। নিজেদের মিডিয়া সেল এবং অল্টারনেটিভ প্ল্যাটফর্ম শক্তিশালী না করলে মিডিয়া ট্রায়ালের শিকার হতে হবে। ক্ষমতা যাওয়ার আগেই দুর্বলতাগুলোকে নজর দিতে হবে, এমন উপদেশও রয়েছে অনেকের। ভোটে জিতে ক্ষমতায় আসাটা কঠিন নয়, কিন্তু ক্ষমতার পর তার আসল যুদ্ধ শুরু হয়ে যায়। সে যুদ্ধের নাম প্রোপাগান্ডা ওয়ার। বিএনপি, আওয়ামী লীগ এবং বিদেশি শক্তিগুলো হাজার হাজার গুজব ছড়াবে, মুরসির মতো পরিস্থিতি তৈরি করবে। সঠিকভাবে প্রোপাগান্ডা সামলাতে না পারলে গদি টেকানো হয়তো কঠিন হয়ে যাবে, এমন সতর্কতাও রয়েছে। জামাতের দরকার র্যাপিড অ্যাকশন মিডিয়া সেল, যারা গুজব ঠেকাবে 10 মিনিটের মধ্যেই কাউন্টার দেবে। শুধু টুইটারে পোস্ট দিয়ে দায় সারালেই চলবে না, সরাসরি অ্যাকশনে যেতে হবে। আর রাষ্ট্রপতির দপ্তরে জড়িত থাকার অভিযোগকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগও নেই। জামাতকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পথে হাঁটবে। রাজনীতির বুদ্ধি বাড়তে হবে, জনগণের পালস বুঝতে হবে, নতুবা ইতিহাস কাউকে ক্ষমা করবে না, এমন সতর্ক বাক্যও রয়েছে। একেবারে শেষে মূল স্ক্রিনশটের ভাষা অনুযায়ী দর্শকের উদ্দেশ্যে বলা থাকে, দর্শক আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন আমাদের বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়।